আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন না। আগুন তো আগুনই, আপনি গ্যাসের আগুনেই মরেন আর লাকড়ির আগুনেই মরেন, যন্ত্রণা তো সেমই হয়। রাজনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, দেশে আইনের শাসনের ঘাটতি রয়েছে। এক একজনের জন্য এক এক আইন, কিছু মানুষের বিরুদ্ধেই অনুসন্ধানই করা যায় না। থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনিয়েছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কারণে আমরা অনুরোধ করেছি, প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই, অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়ে যেন এবার অনেকটাই বিপাকে পড়েছেন বর্তমান সরকারের কিছু আমলা, যেখানে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া অজ্ঞাত নামক সেই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। ইতিমধ্যে জানা গিয়েছে অজ্ঞাত নামক ব্যক্তি ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছে, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে ব্যারিস্টার সুমনকে যেই অজ্ঞাত নামক ব্যক্তি হুমকি দিয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন বর্তমান সরকারেরই এক আমলা দলের মহলের নেতা। বিস্তারিত আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি, চাঞ্চল্যকর কিছু তথ্য। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন না। আগুন তো আগুনই, আপনি গ্যাসের আগুনেই মরেন আর লাকড়ির আগুনেই মরেন, যন্ত্রণা তো সেমই হয়। আপনি হার্ডল আমার যেগুলো বলতেছেন, মনে রাখবেন আমার জন্য কোনো হার্ডল দুইটা কারণে আমার জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করে না, দুই হচ্ছে গিয়ে টাকা আমারে টানে না। এই দুই জিনিস যার মধ্যে থাকে না, তার চেয়ে ভয়ানক কোনো মানুষ হইতে পারে না। আমারে কোনো না কোনো কারণে আল্লাহ এমনভাবে ফরম্যাট বানাইছে, এই দুইটা আমার মধ্যে কাজ করে না। যার কারণে কি হার্ডল বলেন, ধরেন যে মানুষটার ব্যাংকে 5টা লাখ টাকা নাই, যে মানুষটার কোনো সম্পদ নাই তার নামে, যে মানুষটা মৃত্যুর ভয় পায় না, তারে আর আপনি কি ভয় দেখাবেন? আমার এই এমপি হওয়ার পরে আগে কিচ্ছু আসে যায় না। আমার কথা হচ্ছে যে শুনেন, আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন, কে কোন দল করেন ফ্যাক্ট না, বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতন এমপি হোক সেটা আমরা চাই। কারণ নতুনত্ব দেখছি, স্বচ্ছতা দেখছি, জবাবদিহিতা দেখছি। অন্যায়ের বিরুদ্ধে যতটুকু তার করার সুযোগ আছে ততটুকু কিন্তু তিনি প্রতিবাদ করেন। আর এই মানুষটাকে যখন হত্যার জন্য একটা টিম মাঠে ময়দানে ঘোরাফেরা করছে, টেনশন কি শুধু তার না, প্রধানমন্ত্রীর একটা সুন্দর জিনিস আছে। এখন বলবেন তুই তো আওয়ামী লীগের জন্য বলিস না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো জিনিস যেটা পাবলিক কনসার্ন, জনগণ যেটা নিয়ে আলোচনা করে, তিনি সেইটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অবস্থান নিয়ে আনেন, যেটা আমাদের মনের চাওয়া ছিল। গতকালকে আমরা বলছি যে আহ্বানটা ছিল প্রধানমন্ত্রীর প্রতি, আমাদের বক্তব্য তার প্রধানমন্ত্রী শোনেন না, বাট তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার সুমনকে যে কোনো মুহূর্তে শেষ করা দিতে পারে। 4-5 জনের একটা কিলিং টিম এই মুহূর্তে হবিগঞ্জ, চুনারুঘাট অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, ছায়ার মতন অনুসরণ করছে ব্যারিস্টার সুমনকে। গতকালকে সংসদে প্রধানমন্ত্রীর সামনে ব্যারিস্টার সুমন যখন এই বক্তব্যগুলো দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী গভীর মনোযোগে শুনছিলেন, আর চেহারার মধ্যে কিছুটা উৎকণ্ঠা এবং উদ্বেগ দেখা দিয়েছিল। ব্যারিস্টার সুমনকে নিয়ে যে যাই বলুক, প্রধানমন্ত্রী কিন্তু কোথাও না কোথাও খুশি যে ব্যারিস্টার সুমন তার সৈনিক, এটা ওনার জন্য পজিটিভ একটা জায়গা। যাই হোক, এখন গতকালকে ফেসবুকে স্টেটাসে ব্যারিস্টার সুমন ভাই লিখছেন, গভীর মনোযোগে সহকারে আমার বক্তব্যগুলো শুনলেন বা আমার প্রাণনাশের হুমকির বিষয়টি নিয়ে শুনলেন প্রধানমন্ত্রী। তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন। অবশেষে কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেবের কাছেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আর এখানে তিনি একটা ভিডিও পোস্ট করেছেন যে তার প্রাণনাশের ঘটনার হুমকি যখন তিনি বলছিলেন প্রধানমন্ত্রীর কাছে, তিনি বলছিলেন, তখন প্রধানমন্ত্রী বিষয়টি মনোযোগ সহকারে শুনছেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে ভাড়াটি খুনিদের বিষয়ে ওসির কাছ থেকে জানার পর 29শে জুন রাতেই ঢাকা শেরেবাংলা নগর থানায় একটা জিডি করেছিলেন সোমবার। তিনি বলছিলেন যে শুক্রবারে আমার থানার ওসি আমাকে জানিয়েছেন যে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানিয়েছে 4-5 জনের একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ আমাকে হত্যার কন্ট্রাক্ট নিয়েছে, তাদের উপরে কিছু রাঘব বোয়ালরা আছে।
অজ্ঞাতনামা ওই ব্যক্তি সিলিটি জানিয়ে তিনি বলছিলেন যে ওসি আমাকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথা বলিয়ে দেন। তিনি জানান হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম শোনার পর তিনি ওই জায়গা থেকে চলে এসেছেন। সব কিছু জেনে পরদিনই আমি সংসদে চলে আসি এবং শেরেবাংলা নগর থানায় জিডি করি। শুন বলেন, দুঃখের বিষয় হলো যে এই বিষয়টা নিয়ে যত দ্রুত একটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয় ছিল সেটা হয়নি। যাই হোক, আচ্ছা, একমাত্র আইজিপি সাহেবের সাথে কথা বলার পর দেখে উনি আমার মতো চিন্তা করছেন যে আমার তো জিডি করারই প্রয়োজন ছিল না, এটা পুলিশেরই ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তিনি যোগ করেছেন। তো তার যে বক্তব্য ছিল, রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষ আসলে চাচ্ছেন কিনা আমি বেঁচে থাকি। তো তার এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী তিনি ব্যারিস্টার সুমনের ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ যারা নেওয়ার, সম্ভবত গোয়েন্দা সংস্থাগুলো এনএসআই, ডিজিএফআই অথবা আমাদের ডিবি আরও যে টিমগুলো আছে, যেহেতু আইজিপি সাহেব পর্যন্ত গেছে, প্রধানমন্ত্রী সংসদে বিষয়টা কনসার্ন করছেন, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যদিও নির্দেশটা এটা সেলফলি নেওয়ার বিষয় ছিল, তারপরে যেখানে প্রধানমন্ত্রী বলে দিয়েছে সেই বিষয়টা আমরা জানি 1000 গুণ বেড়ে যাবে। হয়তো এমনিও হয়তো, বাট তিনার বলার পর বিষয়টার স্পিড বাড়বে। আর এই জায়গাতে বলছি যে প্রধানমন্ত্রী পালস বোঝেন পাবলিকের কিছু কিছু জায়গায়। ব্যারিস্টার সুমনের ইস্যুটাতে বাংলাদেশের কোনো মানুষ, শুধুমাত্র উনি মইরা গেলে কেউ এমপি হওয়ার সুযোগ আছে ওই ব্যক্তিটা ছাড়া, আমার মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যারাই আসি, যে যত সমালোচনা করি আওয়ামী লীগ নিয়ে, নিজেদের দল নিয়ে, কিন্তু ব্যারিস্টার সুমন ইস্যুতে অন্তত সবাই চায় আমাদের দলের মধ্যে এরকম এমপি থাকুক, তাহলে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তিত একটা বাংলাদেশে পরিণত হবে। তো ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, আর ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম। আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলো হচ্ছে গিয়ে স্টুপিডিটি। আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচাই রাখতে চায় কি না। কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে। এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে। আমার হবিগঞ্জের শাহ এম.এস. কিবরিয়া সাহেব মারা গেছেন, আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি নাই। আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আছে একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে। কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে, কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট। একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে, এইটা আমাকে কষ্ট দেয়। আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন, আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন, কোন দেশে আছি। আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে, সে আমেরিকাতে থাকে, বাচ্চা মাত্র বয়স 11। আমি বলছি হ্যাঁ, আমি তো গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে। সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলো হচ্ছে গিয়ে স্টুপিডিটি। কারণ আমি আর কি জবাব দিব তারে, কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে, অন্যায়ের প্রতিবাদ করে, এরা